খবরটা বোধহয় আপনারা অলরেডি জানেন। নরওয়ে ব্রাজিলকে রাউন্ড অফ 16 ম্যাচে 2-1 স্কোর লাইনে হারিয়ে দিয়েছে এবং তার সাথে নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছে। আসুন একটু প্রথম থেকে আলোচনা করা যাক যে এইসবের শুরুটা কি করে হলো। দেখুন, আমরা যারা মিলেনিয়ালস, যারা 2000 সালের পর থেকে ফুটবল দেখা শুরু করছি, তাদের কাছে 2002 ওয়ার্ল্ড কাপটা খুব সিগনিফিকেন্ট ছিল এবং সেই সময় যে গোল্ডেন জেনারেশন অফ ব্রাজিল যে একটা বড় পরিমাণে ছাপ ছেড়েছিল আমাদের সকলের মনে, সেইটা নিয়ে বোধহয় কোনো প্রশ্ন থাকা উচিত নয়। রোনাল্ডো নাজারিও, রোবার্তো কার্লস, রিভালডো, রোনালদিনিও, কাফু, সব তারকা এবং তারকা খচিত টিম, এবং তাদের সেই পারফরমেন্স থ্রু আউট দ্য টুর্নামেন্ট এবং আমাদেরকে বাধ্য করেছিল এই ফুটবলের প্রতি ভালোবাসাটাকে আরো বাড়িয়ে দিতে। কিন্তু সময়ের সাথে সাথে একটা পরিবর্তন দেখা গেল। 2002-তে যে আনস্টপেবল বা ইনভিনসিবল টিমটা ছিল, 2006-তে তারা কিন্তু আর ডেলিভার করতে পারলো না। ততদিনে অলরেডি রিভালডো রিটায়ারমেন্ট ঘোষণা করেছে। 2010-তেও সেম জিনিস। তখন রোনাল্ডো খেলা ছেড়ে দিয়েছে, রোনাল্ডিনোর পারফরমেন্সও চলে গেছে, রোবার্তো কার্লোসও নেই, টিমটাও নেই। এবং 2010-এ গিয়ে তখন আমাদের মনে হলো যে এই টিমটার কোনো লিডার নেই, কোনো ফেস নেই, কোনো মুখ নেই, যাকে দেখে ভরসা করা যায়, যাকে দেখে ফ্যানরা বলবে যে ওই প্লেয়ারটা তো আছে, ও একা সামলে নেবে। ওই ব্যাপারটা একদম মিসিং হয়ে গেছিল। সময় বাড়তে থাকলো, আমাদের চিন্তাও বাড়তে থাকলো যে ব্রাজিল টিমটা কি হবে। দিনে দিনে এরম পারফরমেন্স যাচ্ছে, কোথাও তো কোনো আশার কোনো আলো দেখতে পাচ্ছি না। তখনই আবির্ভাব হলো একটা প্লেয়ারের নাম নেইমার ডা সিলভা জুনিয়র। দেখুন, মার্কেটে রুমার্স বা হাওয়া যাই বলুন, তৈরি তো একটা হয়েছিল যে একটা নতুন প্লেয়ার উঠছে, স্যান্টসে খেলে, ছোটবেলা থেকে ওই ক্লাবে খেলে বড় হয়েছে এবং তার মধ্যে সেই অসম্ভব সুন্দর একটা প্রতিভাও আছে। কিন্তু আমরা জানি যে ব্রাজিলের প্রতিভা থাকাটা খুব সাধারণ এবং কমন ঘটনা। তাই যে প্রতিভাবান প্লেয়ার উঠে আসবে সেটা নতুন আর কি, কিন্তু সেই প্রতিভাবান প্লেয়ারকে তো কনসিস্টেন্টলি পারফর্ম করতে হবে এবং সেই জায়গাটা তুলে ধরতে হবে। সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ালো। প্রথমবার আমার দেখা নেইমার দা সিলভা জুনিয়রকে ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালে, যখন সে মেসির সাথে স্টেজ শেয়ার করেছিল। একটা রোগা ছিপছিপে চেহারা ছেলে, মোহক করা চুল, সদায় মুখে হাসি, এরকম একটা প্লেয়ার। কিন্তু যখন পায়ে বল পড়ছিল না, তখন সে তার জাত চেনাচ্ছিল, দেখাচ্ছিল ফ্রম ওয়্যার এক্স্যাক্টলি হি বিলংস। তারপর বার্সেলোনা তাকে সাইন করলো। মেসি, নেইমার, সুয়ারেজ, এমএসএন হয়ে উঠলো একটা অসম্ভব ভালো ডেঞ্জারাস ট্রায়ো। কিন্তু সেই প্রতীক্ষার মুহূর্তটা তখন অবধি আমরা খুঁজে উঠতে পারছিলাম না, যতক্ষণ না সেই ন্যাশনাল জার্সিতে সেই পারফরমেন্সটা ডেলিভার করতো। তারপর এলো 2014 সাল। সেই প্লেয়ারটা ব্লন্ড চুল করে একটা নতুন হেয়ার স্টাইল নিয়ে নামলো। সবাই হয়তো অনেক প্রশ্ন করতো, ছেলেটা বড্ড স্টাইলিশ, খেলায় যদি মন দেয় তাহলে ভালো হয়। কিন্তু সে জাত চেনালো, গ্রুপ স্টেজ থেকে ব্রাজিলকে অনায়াসে নকআউটসে নিয়ে গেল এবং প্রমাণ করলো যে সেই পরিত্রাতা আর কেউ নয়, সে নিজে স্বয়ং নেইমার দা সিলভা জুনিয়র। তার পারফরমেন্স লোকের নজর কাটতে শুরু করলো। ইন্টারনেটে সবাই তার স্কিলস নিয়ে বাহবা দিতে থাকলো। তার তার অ্যাপিয়ারেন্স, তার স্টাইল স্টেটমেন্ট একটা নতুন রূপ ধারণ করলো এবং তার পারফরমেন্স থ্রু আউট দ্য ম্যাচ, তার কালেকটিভ ওভারঅল ডেলিভারি অসম্ভব ভালোভাবে লোকেদের নজর কাটতে শুরু করলো। সেই ব্রাজিলিয়ান প্লেয়ার, সেই উইং ধরে রান করা, দু একজনকে পাশ কাটিয়ে অনায়াসে বেরিয়ে যাওয়া এবং সেখান থেকে অসম্ভব সুন্দর সুন্দর বল রাখা এবং সেরকমের টেকনিক্যাল ফিনিশিং প্রমাণ করছিল যে সে শুধুমাত্র ফ্লুক নয়, সে আবার রাজত্ব করার জন্য এসেছে। সকল ব্রাজিলিয়ান ফ্যানরা তখন আশার বুক বাঁধতে শুরু করলো যে না, নেইমার তো আছে, সামলে দেবে। কিন্তু ব্রাজিলের সেই পারফরমেন্স এবং তারপর বার্সেলোনার এমএনএস যুগ অসম্ভব ভালো ডেলিভার করার পরও একটা অবসান হলো। সে পিএসজিতে সাইন করলো। পিএসজিতে সে সাকসেস তো পেলই বটে, কিন্তু পিএসজি তাকে অনেক ইনজুরিজও প্রোভাইড করলো। তার কেরিয়ারের যদি আপনি ওভারঅল সামেশন করেন এবং দেখেন যে কতগুলো চোট পাওয়ার জন্য সে মাঠের বাইরে কাটিয়েছে, শুধুমাত্র চোটের ট্রিটমেন্টের জন্য সে টেকনিক্যালি 4 বছর তার কেরিয়ারের হিসেবে মাঠের বাইরে কাটিয়েছে। আমি তো তাও রিকভারি প্রসেস বা রিহ্যাবিলিটেশনকে কাউন্টই করলাম না, সেটা অ্যাড করলে তো হয়তো আরও বেশি সংখ্যা। একের পর এক ইনজুরি পাওয়া এবং তারপরেও হার না মেনে এগিয়ে যাওয়া। দেখুন, এটা অন্য কোনো প্লেয়ার হলে আমি জানি না কতটা কি হতো, বাট অন্য কোনো প্লেয়ার অবশ্যই এত ধরনের ইনজুরি ফেস করার পর আর চাইতো না এরকমভাবে টিমকে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু তারপরেও সে একটা চেষ্টা চালিয়ে গেছিল।
26 সাল ফিফা ওয়ার্ল্ড কাপ, দ্য লাস্ট ডান্স, যখন প্রমাণিত হতে চলেছিল যে 3টে মহাতারকা মেসি, রোনাল্ডো এবং নেইমার তাদের লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলতে চলেছে। দেখুন, যেই সময় নেইমারের আবির্ভাব হয়েছিল তখন অলরেডি ফুটবল জগৎ দুটো প্লেয়ারে বিভক্ত হয়ে গেছে, মেসি এবং রোনাল্ডো। সেই জায়গায় এসে নিজের একটা স্থান খুঁজে নেওয়া এবং সেই রকমভাবেই পারফরমেন্স ডেলিভার করা তাকে একটা অন্য রূপ দিয়েছিল। কালকে যখন নরওয়ের এগেনস্ট ব্রাজিল হেরে গেল এবং কান্না ভরা মুখটা আমরা তার দেখতে পেলাম, তখন একটা কথাই মনে হচ্ছিল, এই প্লেয়ারটা হয়তো এই পরিণতি ডিজার্ভ করে না। এবং ফুটবল তার ক্রুয়েলটির দারুণ উদাহরণ নেইমার হিসেবে রেখে গেল। একটা এত ভালো প্রতিভা, একটা এত ভালো প্লেয়ার, কিন্তু সেই রকম পারফরমেন্স ডেলিভার করা সত্ত্বেও সেই পরিমিত সাকসেসটা যেটা সে কাম্য বলে মনে করতো সেটা তো ধরাছোঁয়ার বাইরেই থেকে গেল। নেইমার প্রিন্স থেকে আর কিং হয়ে উঠতে পারলো না, কিন্তু তার মানে কি তাই যে সে আমাদের কাছে কোনো প্লেয়ার হিসেবে ছোট হয়ে গেল? একদমই নয়। তার প্রত্যেকটা খেলা, তার প্রত্যেকটা মুহূর্তগুলো, সে যে লেভেলের আনন্দ আমাদের সকলকে দিয়েছে সেটা একটা অনন্য রূপ হয়ে আমাদের কাছ থেকে গেল। তাই এত কিছু পরে একটা কথাই বলবো, ইউ কেম, ইউ কনকার্ড, ইউ মেক আস বিলিভ দ্যাট ইউ কুড ডু ইট। থ্যাংক ইউ, গ্রাসিয়াস। পরের ভিডিওতে দেখা হচ্ছে।